আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শরীয়তপুরে জাজিরা পয়েন্টে বসল পদ্মা সেতুর সপ্তম স্প্যান, দৃশ্যমান 1050 মিটার অংশ। অবিলম্বে সব দলের সাথে আলোচনার পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি মির্জা ফখরুলের। এবারে বিস্তারিত। সপ্তম স্প্যান বসানোর পর এবার দৃশ্যমান হলো দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর 1050 মিটার অংশ। সকালে শরীয়তপুরে জাজিরা পয়েন্টে ষষ্ঠ স্প্যানটি বসানো হয়। এর কয়েকদিন আগে মাওয়ায় বসানো হয় আরেকটি স্প্যান। সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় খুশি এলাকাবাসী। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। কয়েকদিন ধরে সেতু প্রকল্পের কর্মীদের তোড়জোড়ের মাধ্যমে 3140 টন ওজনের স্প্যানটি 3600 টন ধারণ ক্ষমতার একটি বড় ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয় আগেই। এরপর বুধবার সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে 36 ও 37 নম্বর পিলারের উপর টেনে তোলা হয় ষষ্ঠ এই স্প্যানটি। সংশ্লিষ্টরা জানান, শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের তীরের দিকে আর কোনো স্প্যান বসানো হবে না। অন্যদিকে সেতুর মাওয়া অংশে কয়েকদিন আগে বসানো হয় আরও একটি স্প্যান। এ নিয়ে পদ্মা সেতুতে মোট 7টি স্প্যান যুক্ত হল। এদিকে পদ্মা সেতুর অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। পদ্মা সেতু হয়ে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হইব, সবখানে ভালো হইব, যাতায়াত ভালো হইব, ব্যবসা ভালো হইব। আমরা আর 1.5 বছরের ভিতরে বোধহয় পদ্মা সেতু দিয়ে ঢাকা যেতে পারবে। পদ্মা সেতু হলে এই দক্ষিণ অঞ্চল সোনার শহর হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের উপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এর ধারাবাহিকতায় 42টি পিলারের উপর এরকম মোট 41টি স্প্যান বসানো হবে। এক একটি পিলারের দূরত্ব হবে 150 মিটার। এরপর দুই প্রান্তের সড়কের সাথে যুক্ত হবে সেতুটি। এরই মধ্যে পদ্মা সেতু প্রকল্পের 65% কাজ শেষ হয়েছে। এই মাসের মধ্যে সব স্প্যান প্রস্তুত করার চেষ্টা চলছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 2015 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে 6.15 কিলোমিটার পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। বিপ্লব রায়, এটিএন বাংলা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে সব দলের সাথে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বগুড়ায় এক কর্মী সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। জোটের বাইরে থাকা অন্যান্য দলকে এক প্ল্যাটফর্মে এনে নতুন নির্বাচনের দাবিতে জনমত গড়ে তোলারও ইঙ্গিত দেন মির্জা ফখরুল। এই নির্বাচন বাতিল করতে হবে, ফলাফল বাতিল করতে হবে। দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন করতে হবে। ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু ঐক্য ফ্রন্টের বিরুদ্ধে জোট নয়, বাইরে যারা আছেন তাদেরকেও একসাথে করতে হবে। একটি মাত্র দাবিতে যে আমরা গণতন্ত্রকে ফিরে চাই। যে গণতন্ত্র হরণ করেছে 31 ডিসেম্বর, সেই গণতন্ত্রকে আমরা ফিরে চাই। আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে পঞ্চগড়ে জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পঞ্চগড়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন। বিমানকে লাভজনক করা বড় কথা নয়, বরং যাত্রী সেবা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। হবিগঞ্জের সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন। দেশের পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। জামালপুরের মেলান্দাহ উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সানু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এতে মির্জা আজম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসী গত 30 ডিসেম্বর নির্বাচনে ব্যালটের মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্রকে জবাব দিয়েছে।
মংলা বন্দরের পশু নদীতে পণ্য বোঝাই বার্জের সাথে ধাক্কা লেগে ডুবে গেছে এমভি আল জুবায়ের নামের বালু বোঝাই একটি কার্গো জাহাজ। সকালে চ্যানেলের ত্রিমোহনা সংলগ্ন আমতুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় কার্গো জাহাজটির মাস্টার সহ 6 নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ডুবে যাওয়া কার্গোটিতে প্রায় 500 মেট্রিক টন বালু ছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া নাবিকরা। গাজীপুরে পোশাক কর্মী আলমগীর হত্যায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নয়ন হোসেন ও মোহাম্মদ জিহাদ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা ছাড়াও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ। 2100 টাকা দেনা পাওনার ঘটনাকে কেন্দ্র করে গত বছর আলমগীরকে হত্যা করা হয়। গ্রেফতারের পর তারা দুজনেই হত্যার সাথে সরাসরি জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন গাজীপুরে পুলিশ সুপার শামসুন নাহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বাড়ি ভাড়া 50 ভাগ থেকে কমিয়ে 25 ভাগ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক এতে অংশ নেন। এ সময় বক্তারা ওই আদেশ প্রত্যাহার করে চলমান সুবিধাদি অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। ঠাকুরগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁয় আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর কে.এম. কামরুজ্জামান সেলিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ.কে.এম. শাহনেয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। স্বাধীনতার 47 বছর পরও বুকে পাকিস্তানি ঘাতকের বুলেট নিয়ে বেঁচে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বাদশা। শেষ জীবনে এসে বিভিন্ন রোগে বিপর্যস্ত তিনি। চিকিৎসা নিচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অথচ এখনও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি তার। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কাবির হাসনাই। 1971-এ 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন সিরাজুল ইসলাম বাদশা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পলাশবাড়ির বেতকাপায় পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে শহীদ হন গোলাম রাব্বানী সহ 5 জন। শত্রুদের ছোড়া এলএমজির গুলি লাগে বাদশার বুকের বাঁ পাশে। বাদশা প্রকৃত মুক্তিযোদ্ধা। সে কামারজানি যুদ্ধে খালিল আলম কোম্পানিতে যুদ্ধ করেছে এবং কামারজানিতে পাক সেনাদের সঙ্গে যুদ্ধে সে আহত হয়। দীর্ঘ 47 বছরে ঘাতকের বুলেটও যার জীবন নিতে পারেনি, সেই অকুতভয় মুক্তিসেনা এখন কাবু নানা রোগ ব্যাধিতে। গায়ে ঘায়ের দাগ দেখে তারা যুদ্ধ আহত ভাতা নিচ্ছে, আর আমার পেটের মধ্যে, বুকের মধ্যে গুলি পড়ে আছে, এখনো আমি ভাতা পাই না। এখনো তার মেলেনি কোনো স্বীকৃতি বা খেতাব। সবচেয়ে গ্লানি আর অপমানের বিষয় হচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করতে তার কাছে চাওয়া হয়েছে অর্থ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমার ভাই একাধিকবার গেছেন এবং অনেক টাকা পয়সা খরচ করছেন। সেখানে কেউ একজন বলছে যে 30,000 টাকা দিলে তাকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার কাগজপত্র সব করিয়ে দিবেন। সে অন্তত পক্ষে 30 বারের বেশি হচ্ছে ঢাকায় যাওয়া আসা করছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। ডেপুটি কমান্ডার হিসাবে মনে করি যে সিরাজুল ইসলামের এই ব্যাপারটা নিয়ে অনেক আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। নিজের জীবন বাজি রেখে যিনি দেশকে দিয়েছেন স্বাধীনতা, শেষ বয়সে সেই বাদশার প্রধানমন্ত্রীর কাছে আবেদন সুচিকিৎসা ও স্বীকৃতির। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাবনা, মাদারীপুর এবং যশোরের বেনাপোলে সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বাজারে সরিষার দাম ভালো পেলে গত বছরে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন চাষিরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আরিফ হোসেন। মাদারীপুর জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে 4টি উপজেলায় 13,800 হেক্টর জমিতে দেশি জাতের মাঘি, ধলি এবং উন্নত জাতের বাড়ি 14 ও বাড়ি 15 জাতের সরিষার আবাদ হয়েছে। বাজারে সরিষার ভালো দাম পাবেন এমনটাই আশা চাষিদের। শস্যের এবার ফলন ভালো দেওয়া যাচ্ছে। আমরা বিঘে হয়ে 6 মণ শস্য পাবো। 2 বিঘে শস্য বুনেছি, ফলন হয়েছে। আশা করি শস্যের দাম ভালো পাবো। আমরা আশা করি সরিষার ফলন এবার ভালো হবে এবং কৃষকগণ উন্নত জাতের আবাদ করতে উদ্বুদ্ধ হবে। এদিকে পাবনা ও যশোরের বেনাপোলে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। গত 1 দশকে এমন ফলন হয়নি বলে দাবি করছেন চাষিরা। তবে সরিষার ন্যায্য দাম পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
দিন মজুরির দাম বেশি, মানে পোষাচ্ছে না তেমন, এটা যে বাজার আছে 24-25 টাকা বাজার হলে আমার ধরেন একটু ভালো হয়। কীটনাশক ওষুধের দাম, ভিটামিন ওষুধ দেওয়া লাগে, না দিলে পরে দানা ভালো হয় না, সেগুলির দাম বাড়ছে। সরকার যদি দামটা আমার একটু বৃদ্ধি দিতে হতো তাহলে আমরা একটু লাভবান হইতে। এবং আমরা আশাবাদী যে গত বছরের তুলনায় এবার সরিষার ফলন বৃদ্ধি পাবে। কম খরচে ও অল্প সময়ে পতিত জমিতে সরিষা চাষ করা সম্ভব বলে জানিয়েছেন জেলার কৃষি কর্মকর্তারা। উন্নত জাতের সরিষা বীজ, উপকরণ ও চাষ পদ্ধতিতে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছরের ফলন খুবই ভালো, আবহাওয়া ভালো ছিল, কৃষকরা খুবই খুশি। প্রতিনিয়ত কৃষকদেরকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদের সরিষার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যে সঠিক কৃষি পরামর্শ সেটা প্রদান করে যাচ্ছে। পাবনায় 29,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর বেনাপোলে আবাদ হয়েছে 1260 হেক্টর জমিতে। আরিফ হোসেন, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/8nTV। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন।